আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা আগের ভিডিওটারই কন্টিনিউয়েশন, অর্থাৎ 28 নাম্বার যে ভিডিওটা ছিল সেটারই কন্টিনিউয়েশন আরেকটু পার্ট এখানে থাকবে। এখানে আমি আলোচনা করব যে আমরা যে বলছি ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স গ্রো করে, অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, আসলে এটার মেকানিজমটা কী? মেকানিজমটা বলতে যে ইন শর্ট, মানে খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে এই মেকানিজমটা আমি বোঝানোর চেষ্টা করব। ধরেন যে আপনি একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, যেটা হচ্ছে আমি এর আগে বলেছিলাম যে 100টা ব্যাকটেরিয়ার জন্য। তো এখানে থাকবে যে আপনি একটা ব্যাকটেরিয়া কিল করতে কথার কথা যে আপনার 100 মাইক্রোগ্রামের আপনার মেডিসিন প্রয়োজন হয়, 100 মাইক্রোগ্রামের মেডিসিন প্রয়োজন হয়। আমি একটু বেশি ধরেছি, আসলে এত প্রয়োজন হয় না, আরও কম প্রয়োজন হয়। তো আমি ধরে নিয়েছি যে একটা ব্যাকটেরিয়া কিল করতে আপনার 100 মাইক্রোগ্রামের আপনার অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়। এখন আপনি আপনার বডিতে মনে করেন 20টা ব্যাকটেরিয়া আছে, তাহলে আপনার 20টা ব্যাকটেরিয়া কিল করতে আপনার লাগবে কতগুলো? 20 × 100, তার মানে 2000 মাইক্রোগ্রাম অ্যান্টিবায়োটিক। এখন অর্থাৎ 2000 মাইক্রোগ্রাম অ্যান্টিবায়োটিক আপনি যখন বডিতে খাবেন, তখন হচ্ছে এই 20টা ব্যাকটেরিয়া আপনার বডি থেকে এলিমিনেট হয়ে যাবে, অর্থাৎ মরে যাবে। এখন মজার বিষয়টা দেখেন, আপনি যখন অ্যান্টিবায়োটিকটা খাচ্ছেন, আপনি মনে করেন 2000-এর জায়গায় আপনি প্রথমে খেয়েছেন 700। তো আপনি 700টা খেয়েছেন, 700টা খাওয়ার পরে আপনার কিছু ব্যাকটেরিয়া মারা গিয়েছে। আরেকবার 700 খেলেন, 1400 হইল, আরও কিছু ব্যাকটেরিয়া মারা গেল। এখন থার্ড ডেতে আপনি চিন্তা করলেন যে না, আমি আর অ্যান্টিবায়োটিকটা খাবো না, আমি তো ভালো সুস্থ হয়ে যাচ্ছি, প্রবলেম নাই। 20টার মধ্যে 14টা আপনার মারা গেছে, আর থাকে কয়টা? 6টা। আচ্ছা, এখন এই 6টার জন্য আপনার কত লাগবে? 600 মাইক্রোগ্রাম লাগবে। এখন আপনি আর থার্ড ডেতে আপনি আর এই 600 মাইক্রোগ্রাম আপনি নিলেন না। অ্যাজ এ রেজাল্ট কী হলো? ব্যাকটেরিয়াগুলো দেখলো যে না, আমার তো আর কোনো অ্যান্টিবায়োটিক নাই। সো অ্যান্টিবায়োটিক নাই বলতে কি, আসলে একেবারে তো জিরো হয় না। তো আগে যেখানে আপনার 1400 ছিল, সেখান থেকে হয়তো কিছু অ্যান্টিবায়োটিক মাইক্রোগ্রাম লেভেলে থেকে যেতে পারে। যেটা দেখলো যে ওই ব্যাকটেরিয়াগুলো চিন্তা করলো যে এখানে যেই অ্যান্টিবায়োটিকটা আছে, সেটা তো আমাদেরকে কিল করার জন্য সাফিসিয়েন্ট না, অর্থাৎ এটা তো আমাদেরকে জাস্ট নর্মাল একটা ইনজুর করছে। অর্থাৎ আপনি মনে করেন যে আপনি হাতে ব্যথা পেয়েছেন, আপনি তো আর মারা যাবেন না। আপনি পায়ে ব্যথা পেয়েছেন, আপনি তো আর মারা যাবেন না। আপনার কী হবে? বডি থেকেই সেখানে যে হিলিং মেকানিজমে আপনি সেই ব্যথাটা আস্তে আস্তে ওভারকাম করবেন। সিমিলারলি এখানে আপনার যেহেতু তার মারা যাওয়ার জন্য আপনার 100 মাইক্রোগ্রাম প্রয়োজন হয়, সেখানে সে দেখলো, আমি জাস্ট আরও কমায় নিয়ে আসলাম, 600 জায়গা থেকে আমি 100তে আবার চলে আসলাম। 100 মাইক্রোগ্রামের জায়গায় সে দেখলো কি যে সে অ্যান্টিবায়োটিক ঢুকেছে তার বডিতে, কিন্তু সেটা হচ্ছে মাত্র 50 মাইক্রোগ্রাম। তার মানে কি, সে হচ্ছে আপনার ইনজুর্ড হয়েছে। 100 মাইক্রোগ্রাম হলে সে হচ্ছে মারা যেত, বাট 100 মাইক্রোগ্রামটা সে কিন্তু পায়নি, পেয়েছে কত? 50 মাইক্রোগ্রাম। এখন 50 মাইক্রোগ্রাম পেয়েছে বিধায় সে এখন কি করলো? বাকি আরও 50 তার দরকার মারা যাওয়ার জন্য। এখন সে তার বডি মেকানিজমটা চেঞ্জ করতেছে। বিভিন্ন মেকানিজম আছে। এর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট একটা মেকানিজম হচ্ছে যে সে যখন চিন্তা করলো যে না, এই অ্যান্টিবায়োটিকটা আমার বডির ভিতরে আমি এন্ট্রি করতেই দেবো না, অর্থাৎ রিফ্লাক্স করে বের করে দিবে। অথবা তার বডি যে সেল ওয়ালটা আছে, বা বডির যে ওয়ালটা আছে, যেটাকে আমরা আমাদের ভাষায় চামড়া বলি, সেই সেল ওয়ালটা বা সেই চামড়াটা, অর্থাৎ ব্যাকটেরিয়ার যে চামড়াটা আছে বা সেল ওয়ালটা আছে, সেটা এতটাই রিজিড যেটার ভিতরে আপনার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট বা অ্যান্টিবায়োটিকটা এন্ট্রি করতে পারছে না। আরেকটা মেকানিজম কি, মানে রিফ্লাক্স করে দিচ্ছে, অর্থাৎ বের করে দিচ্ছে। আরেকটা হচ্ছে এন্ট্রি করতে দিচ্ছে না, ডিজলভ হচ্ছে না। হ্যাঁ, আরেকটা মেকানিজম হচ্ছে সেল ওয়ালটা ডিজলভ হতে দিচ্ছে না, রিজিড, ডাবল লেয়ার। তো এই সমস্ত কারণে দেখা যাচ্ছে কি যে আপনার সেই 50 মাইক্রোগ্রামের এগেনস্টে ব্যাকটেরিয়াটা কী করলো? আরও শক্তিশালী হয়ে গেল। কারণ সে তখন ওই মলিকুলের নেচারটা সে বুঝতে পেরে তার বায়োলজিক্যাল চেঞ্জ করতেছে, অর্থাৎ তার ডিএনএ মধ্যে সে পরিবর্তনটা নিয়ে আসলো। ডিএনএর মধ্যে পরিবর্তনটা নিয়ে এসে তখন সে কী করলো? আরও অ্যাগ্রেসিভ একটা বাঘে পরিণত হলো।
অ্যাগ্রেসিভ একটা মানে কী বলে ব্যাকটেরিয়াতে সে পরিণত হলো, যেটাকে আমরা বর্তমানে সায়েন্টিস্টরা বলতেছে সুপারবাগ। তো অলরেডি সুপারবাগ কিন্তু দুনিয়াতে প্রেজেন্ট, এবং সেটা সর্বপ্রথম নিউ দিল্লিতে সেই সুপারবাগটা সর্বপ্রথম আবিষ্কৃত হয় আজ থেকে আরও 14 বছর আগে, 14 বা 15 বছর আগে, বা আরও আগে হয়তো বা। আমরা 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 যখন পড়াশোনা করেছি তখন আমরা জেনেছি যে আজ থেকে 14 বছর বা 15 বছর আগে আমরা এটা পড়েছি যে এটা অলরেডি প্রেজেন্ট। সো এটা আসলে খুবই অ্যালার্মিং, যেটা অলরেডি প্রেজেন্ট দুনিয়াতে। এবং সে একা তো না, একটা ব্যাকটেরিয়া একটা থেকে দুইটা হয় জাস্ট 12 মিনিটে, 12 মিনিটে 1 থেকে 2, 2 থেকে 4, আবার 12 মিনিটে 2 থেকে 4, 4 থেকে 8, এইভাবে সে এক্সপোনেনশিয়ালি সে বাড়তে থাকে, তার পরিমাণটা বাড়তে থাকে, ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়তে থাকে। এটা আবার নিঃশ্বাসের মাধ্যমে পরিবেশে ছড়ায়। সেই নিঃশ্বাসটা যে বাতাসটা যে নিবে সে আবার এফেক্টেড হবে। এটাই নিয়ম। কারণ আপনার বডিতে একটা ব্যাকটেরিয়া ঢুকলেই কিন্তু সাথে সাথে আপনি অসুস্থ হবেন না। তারও একটা থ্রেশহোল্ড লেভেল আছে, তার একটা কনসেন্ট্রেশন প্রয়োজন আছে, যে আমি যদি পরিমাণটা 1 লক্ষ হই তাহলে একটা ইফেক্ট দিব বডিতে। এরকম কিছু মেকানিজম আছে, বা বডির ভিতরে এরকম কিছু ইস্যু আছে। তো সেই পর্যন্ত সে যখন আসবে তখন হচ্ছে সে এই সুপারবাগটা যখন এরকম করবে তখন হবে কি, আপনি নর্মালি যেমন ঠান্ডা লাগছে, জ্বর আসতেছে, এই সমস্ত ইস্যুতে আপনি তখন দেখবেন যে এফেক্টেড হয়ে মারা যাচ্ছেন। আল্লাহ না করুক, আল্লাহ আমাদের সবাই হেফাজত করুক। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে এখন অ্যান্টিবায়োটিক এখন মিসইউজ হয়। অলরেডি আমি যদি একটা স্টাডি বলি বাংলাদেশের, সেটা হচ্ছে অ্যামক্সিসিলিন। এগুলো একটা সময় খুব চলতো। আমরা ছোটোবেলায় দেখেছি আমার দাদারা, নানারা, তারা বলতো যে মাল্টি ন্যাশনাল কিছু কোম্পানি ছিল, তাদের কোম্পানির এই ওষুধগুলো তারা খেত। হ্যাঁ, ঠান্ডা হলে বা জ্বর হলে তারা এই অ্যান্টিবায়োটিকগুলো খেত। সেগুলো কিন্তু তখন তাদের কাছে কিন্তু খুব ভালো কাজ করতো। কিন্তু আজকে আপনি অ্যান্টিবায়োটিক এই অ্যামক্সিসিলিন, ফাইমক্সিসিলিন এগুলো যা আছে এগুলো আপনি নিয়ে দেখেন, একটা আপনার কাজ করবে না। কারণটা কি? ওই ব্যাকটেরিয়া যেটা দ্বারা আপনি এফেক্টেড হয়েছেন সেটা অলরেডি রেজিস্ট্যান্স টু দ্যাট অ্যান্টিবায়োটিক, দ্যাট ইজ কল্ড অ্যামক্সিসিলিন। সো এরকমই সিমিলারলি দেখা যাবে একটা সময় পরে দেখবেন যে আপনি অ্যাজিথ্রোমাইসিনে রেজিস্ট্যান্স হয়ে গিয়েছেন। এখন তো আপনার অনেক ক্ষেত্রে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, হ্যাঁ, থার্ড জেনারেশন সেফালোস্পোরিন যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো খুবই ওয়াইডলি লেখালেখি হয়। সে সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এগুলো একটা সময় পরে দেখবেন কি যে মানে খুবই কী বলে রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে। অর্থাৎ সেফট্রাক্সোন যেগুলো আছে, হ্যাঁ, সেফোটাক্সিম, হ্যাঁ, থার্ড জেনারেশন সেফালোস্পোরিন। মানে সেফালোস্পোরিনও কিন্তু ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশনটাকে এখন বর্তমানে বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা লাস্ট আপনার রিসোর্ট, অর্থাৎ সর্বশেষ পন্থা বা সর্বশেষ অ্যান্টিবায়োটিক। তো এটাও যদি এরকম মিসইউজের কারণে যদি এটাও রেজিস্ট্যান্স হয়ে যায় তাহলে ভবিষ্যতে আমাদের জন্য আসলে কী অপেক্ষা করতেছি সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।